সোমালিয়ায় জিম্মি দশা থেকে মুক্তির এক মাস পর মাতৃভূমিতে 23 নাবিক। চট্টগ্রাম বন্দরে বর্ণাঢ্য সংবর্ধনা, স্বজনদের বাঁধভাঙা উচ্ছ্বাস। দুদিনের সফরে ঢাকায় ডোনাল্ড ব্লু বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক। মার্কিন দূতকে দাওয়াত দিয়ে আনা হয়নি বললেন কাদের। ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থেকেও পর্যাপ্ত তহবিল পাচ্ছে না বাংলাদেশ। ক্ষতিপূরণ বরাদ্দদাতা সংস্থার দুর্নীতিকে দায়ী করছে টিআইবি। এবং ফুট ওভারব্রিজের অভাবে গোলচক্কর থেকে মিরপুর 12 সড়ক পারাপারে ভোগান্তি, অহরহ ঘটছে দুর্ঘটনা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। জিম্মি দশা থেকে মুক্তির এক মাস পর স্বজনদের কাছে ফিরেছেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। মঙ্গলবার বিকেলে তাদের নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় কুতুবদিয়া থেকে আসা জাহাজ এমভি জাহান মনি 3। অবসান হলো 23 পরিবারের দীর্ঘ অপেক্ষার পালা। চট্টগ্রাম থেকে বেলাল হোসেন রুবেলের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন এমআর আসাদ। সোমবার সন্ধ্যা 6:45টার দিকে কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে নোঙর করে এমভি আবদুল্লাহ। মঙ্গলবার সকালে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এমভি জাহানমণি নামে লাইটার জাহাজটি। বন্দরে পৌঁছানোর পর জাহাজ থেকে নাবিকরা হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। জেটিতে নামলে নাবিকদের রাজকীয় সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার আনন্দ ছিল নাবিকদের চোখে মুখে। এ যেন যুদ্ধ জয়ের হাসি। আস্তে আস্তে আমরা স্বস্তি পাই যে ইনশাল্লাহ আমরা ফিরে যাব, হয়তো আমরা দেশে জীবিত অবস্থায় সবাই ফিরে যাব। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে ফিরে আসছি। আমরা সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসছি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভয় ছিল, বাট মুখে এবং আমার বডি ল্যাঙ্গুয়েজে সাহসিকতা ছিল। নাবিকদের নিরাপদে দেশে ফেরায় সন্তুষ্টি জানায় জাহাজের মালিক পক্ষ। কনফিডেন্ট ছিলাম যে তাড়াতাড়ি জানতে পারবো, যেহেতু আমাদের একটা পুরানো অভিজ্ঞতা ছিল। ওই হিসাবে আমরা কাজ করেছি, যা করা সবই করেছি এবং আলহামদুলিল্লাহ জাহাজটাকে সাধারণত যে সময় লাগে তার অনেক কম সময়ের মধ্যে আমরা ওদেরকে নিয়ে এসেছি। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল। নৌ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বন্দর, তারপরে আপনার ডিজি শিপিং, আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে আমরা সবাই কাজ করছি। ইট ওয়াজ এ টিম ওয়ার্ক আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার, এবং আমার মনে হয় যে ইট ওয়াজ এ ভেরি ভেরি সাকসেসফুল একটা অপারেশন। গেল 12 মার্চ আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। এক মাস পর 13 এপ্রিল সোমালি দস্যুদের কাছ থেকে ছাড়া পেয়ে সংযুক্ত আরব আমিরাত হয়ে দেশে ফেরেন নাবিকরা। এমআর আসাদ, মোহনা সংবাদ। দুদিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু। মঙ্গলবার দুপুরের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। বিকেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন লু। বৈঠকে অংশ নেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নারী নেত্রী কল্পনা আক্তার, পরিবেশ কর্মী সোহানুর রহমান ও মানবাধিকার কর্মী নূর খান লিটন। বাংলাদেশের দ্বাদশ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি লুর প্রথম ঢাকা সফর। কোনো ইস্যু না পেয়ে ভারতীয় পণ্যের মতো দুর্বল বিষয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির এই প্রচেষ্টাও ব্যর্থ হবে। ডোনাল্ড ব্লুর সফর প্রসঙ্গে তিনি বলেন, তাকে দাওয়াত দিয়ে আনা হয়নি। বাংলাদেশ কারোর নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতির পরোয়া করে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সুরায়া মুন্নিকে সঙ্গে নিয়ে নাসির উদ্দিনের রিপোর্ট। নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সড়কে গাড়ির গতিসীমা নির্ধারণ ও বাস্তবায়নে কঠোর হবে সরকার। ইমপ্লিমেন্টেশন প্রসেসের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। ভারতীয় পণ্য বর্জন নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করেন ওবায়দুল কাদের। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গেও প্রশ্নের জবাব দেন তিনি। তাদের আসলে কোনো ইস্যু নেই, ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে, এটা নন ইস্যু। সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামাতি করবে,
তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে, আমরা দাওয়াত করে কাউকে আনছি। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। এদিকে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা সৌজন্য সাক্ষাৎ করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে। পরে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের পর ভারতের ভিসা প্রাপ্তি সহজ করার বিষয়ে পদক্ষেপ নেবে দেশটি। উনি বলেছেন যে নির্বাচনের পরে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভারত বিরোধিতা যখন আর কোনো ইস্যু না পেয়ে দুর্বল ইস্যু নিয়ে রাজনীতিতে কোনো ফায়দা লোটা কোনো সুযোগ নাই। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপি জামাত মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে অপরাজনীতি করছে। বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ না করায় বিএনপির সমালোচনাও করেন মন্ত্রী। এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বিদেশি সহযোগিতা বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ নেতাদের নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ভারত থেকে আমদানি করা পণ্য যথাযথ পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতাকর্মীদের আরও বেশি ত্যাগ স্বীকারের প্রস্তুতির নেওয়ার আহ্বান জানান তারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এই সময় ভারত থেকে আমদানি করা পণ্যের যথাযথ পরীক্ষা নিরীক্ষার দাবিও জানান তিনি। অবৈধভাবে আসা হিন্দুস্তানি পণ্য, ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আনা হয়, আমদানি করা হয়, সেগুলোকে নিরীক্ষা পরীক্ষার পর বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এতে পিন্টুকে কারাগারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে। ইনশাআল্লাহ একদিন না একদিন এই পিন্টুর হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আজকে যে একটা পাথর আমাদের বুকের মধ্যে এসে চাপা পড়েছে, এই পাথরকে না সরানো পর্যন্ত আমাদের দেশের মানুষের শান্তি আসবে না এবং গণতন্ত্রকে আমরা সুসংগত রাখতে পারবো না। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতন্ত্রের উপর জনগণের আস্থা সরকার আস্থা করে নিক্ষেপ করেছে। 7ই জানুয়ারি নির্বাচনকে হার মানাইছে উপজেলা নির্বাচন। কেন ভোট কেন্দ্রের লোক নাই? গণতন্ত্রের যে মূল জায়গাটা, চেতনাবোধটা বা যে আস্থাটা, সেই আস্থাটা আপনি আস্থা করে নিক্ষেপ করে দিয়েছেন। এর ফল তো করতে হবে। এই সময় সরকারকে পরনির্ভরশীল বলেও মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়। দেশের পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ। তারপরও সবুজ জলবায়ু তহবিল প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়েছে। কারণ হিসেবে গ্রিন ক্লাইমেট ফান্ডের মুনাফাভিত্তিক নীতিকেই দায়ী করছে টিআইবি। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে সবুজ জলবায়ু তহবিলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের অভিগম্যতা, সুশাসন ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রিপোর্ট করেছেন মনিরুল ইসলাম। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন করে থাকে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ। তবে সংস্থাটির অভিযোজন নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় তহবিল প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়। এ কারণেই সংস্থাটি সুফল পাচ্ছে না জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো। আন্তর্জাতিক এই সংস্থাটির অসঙ্গতি নিয়ে টিআইবির এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। জিসিএফ এক্ষেত্রে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশসমূহে অর্থ সরবরাহের একটি অন্যতম মাধ্যম। সংস্থাটির বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতির মতো গুরুতর অভিযোগও করে টিআইবি। এর অন্যতম কারণ তহবিল প্রাপ্তিতে আন্তর্জাতিক 5টি সংস্থা নাড়ছে কলকাঠি। এই তহবিল ব্যবহার করে জাতীয় প্রতিষ্ঠানের তুলনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক, কারিগরি, মানব সম্পদ সহ প্রায়োগিক সক্ষমতা আরও বৃদ্ধি করেছে। ফলে জিসিএফে জাতীয় প্রতিষ্ঠানের প্রাধান্য নিশ্চিত না হয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রাধান্য বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠার 13 বছরেও জিসিএফ এর উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই বলে মনে করে টিআইবি। উন্নয়নশীল দেশে অভিযোজনের জন্য 2030 সাল পর্যন্ত বছরে 215 থেকে $387 বিলিয়ন প্রয়োজন হলেও
জিসিএফ মাত্র $5.9 বিলিয়ন অনুমোদন করেছে। ঝুঁকিতে থাকলেও বাংলাদেশকে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন টিআইবি নির্বাহী পরিচালক। জিসিএফ আবার অনুদান ভিত্তিক কার্যক্রম থেকে সরে গিয়ে মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাচ্ছে। তার যে সংস্থাটি হওয়ার কথা ছিল নন প্রফিট, সেটা কিন্তু তার থেকে সরে গিয়ে যে অনেকটা লাভজনক প্রতিষ্ঠানের পদ্ধতি হওয়ার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে তাদের নিজেদের ব্যর্থতা। জিসিএফ পর্যাপ্ত অর্থ উত্তোলন করতে পারছে না, আমাদের মতো দেশগুলোর জন্য সংকোচন করছে, আমাদের দেশগুলোর উপর অতিরিক্ত মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাওয়ার জন্য তারা আবার আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রাধান্য দেয়াকে তেলা মাথায় তেল দেওয়ার সঙ্গেও তুলনা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। জিসিএফ একদিক থেকে হতাশাব্যঞ্জক পারফরমেন্স করছে, অন্যদিক থেকে বৈষম্যমূলক পারফরমেন্স করছে। তার কারণ হচ্ছে যাদের জন্য এই প্রতিষ্ঠানটি জন্ম, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মোকাবেলার জন্য যে অর্থায়ন যাদের কাছে আসার কথা, তাদেরকেই বঞ্চিত করে তারা আন্তর্জাতিক সংস্থা থেকে ধাবিত হচ্ছে এবং তাদেরকেই আবার তেলে মাথায় তেল দিচ্ছে তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কিছু দৃষ্টান্ত আছে। $100 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে সরকার কাজ করছে জানিয়ে রপ্তানিকারকদের প্রতিবন্ধকতা নিরসনে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এতে বিশেষজ্ঞরা বলেন, আমলাতন্ত্র ও পদ্ধতিগত জটিলতা কাটাতে না পারলে বিনিয়োগে আগ্রহ হারাবে বিদেশিরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আপনাদেরকে প্রতিনিয়ত ডলারের চড়া দর, আমদানিতে কড়াকড়ি, অতিরিক্ত করসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ব্যবসায়ীদের। এর অন্যতম কারণ জ্বালানি ও অবকাঠামো সংকট। সিপিডির গবেষণা পরিচালক বলেন, ব্যাংকের অনাদায়ী ঋণের চাপ দিন শেষে গিয়ে পড়ছে সাধারণ মানুষের ঘাড়ে। ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রেও বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি রয়েছে। ভ্যাট ট্যাক্স আহরণ ক্ষেত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। দীর্ঘদিনের বিনিয়োগ খরানিও প্রশ্ন তোলেন বক্তারা। জানান, আমলাতন্ত্র আর পদ্ধতিগত জটিলতা কাটাতে না পারলে বিমুখ হবেন বিদেশিরা। We will come to a satisfactory result that enables both sides to reap even greater benefits from our already highly beneficial trade relationship. If you export-oriented industry, zero tax for raw material also, your dividends, any moment, anytime you can transfer your dividends also. অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 2026 সাল পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। আমাদের দায়িত্ব আমাদের দেশের উদ্যোক্তাদের সফল করা। আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি যাতে আমাদের মার্কেট অ্যাক্সেস হয়, আমাদের দেশের যারা রপ্তানি করে তাদের জন্য জানি বিভিন্ন দেশে কোনো প্রতিবন্ধকতা না থাকে। আমদানির একাধিক উৎসের গুরুত্বের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমাদের লক্ষ্য যে দ্রুততম সময়ের মধ্যে আমরা যেন 60 বিলিয়নে একদিনও না থাকি, আমরা 100 বিলিয়নে জানি আমরা পৌঁছাতে পারি। শামীমুজ্জামান চৌধুরী, মহড়া সংবাদ, ঢাকা। রাজধানীর ব্যস্ততম সড়ক মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত পথচারীদের রাস্তা পারাপারে নেই কোনো ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস, নেই রাস্তা পার হবার কোনো জেব্রা ক্রসিংও। অথচ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এতে এত দীর্ঘ ও গুরুত্বপূর্ণ প্রধান সড়ক পারাপারে তাই ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। উত্তর সিটি মেয়র জানান, পরিদর্শন শেষে প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হুমায়ুন কবিরের আরও একটি রিপোর্ট। রাজধানীর মিরপুর সড়কের যাত্রীসহ পথচারীদের নিরাপদে পারাপারের জন্য শেওড়াপাড়া, কাজীপাড়া ও 10 নম্বর গোলচত্বরে রয়েছে ফুটওভার ব্রিজ। দুর্ঘটনা থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ নির্বিঘ্নে পারাপার হচ্ছেন ফুটওভার ব্রিজ দিয়ে। রাজধানী মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে 12 নম্বর সড়কের দুই পাশের বিস্তীর্ণ এলাকার কমপক্ষে 20 লাখ মানুষের বসবাস। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, পোশাক কারখানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে। অথচ দুই পারের মানুষ পারাপারে নেই কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা। অনেক সময় দেখা যায় রাস্তার মাঝখানে ক্রস করার সময় হুট করে একটা বাস চলে আসছে, তো দেখা যায় এইটা আমাদের অনেক সমস্যা। ফুটওভার ব্রিজ হলে আমাদের জন্য অনেক ভালো হবে। লম্বা একটা সময়ের মাঝে কিন্তু কোনো একটা নাই, ফুটওভার ব্রিজ নাই বা আন্ডারপাস নাই। ওই পাশ থেকে এই পা পর্যন্ত একটা আন্ডারপাস যদি করতো, ঠিক আছে, তাহলে জনগণ এই ইতে থেকে বাঁচতো আর কি। বিভিন্ন যানবাহনের গতির কারণে সড়ক পারাপারে অনেকে পড়তে হয় বিড়ম্বনায়। উল্টা পথের অটোরিকশা সেই পারাপারকে আরো ঝুঁকিপূর্ণ করে তোলে। তারপরে এই রাস্তায় রং সাইড এই অটো দিছে লাগায় কালকে আমার
একটা গাড়ি যদি আসে দুর্ঘটনায় পড়ে যায়, বাচ্চা যদি কিছু, আমার কিছু, এটা আমি ভয় পাই সব। তো উইকলি 5 ডেজ এখান থেকে আমাকে পারাপার হতে হয়, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। ব্যস্ত সড়ক পারাপারে অনেকে দুর্ঘটনার শিকার হন বলে অভিযোগ করেন অনেকেই। গত সপ্তাহে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মা আর ছেলে দুজন মারা গেছে এই ওভারপাস ইয়াটাতে। আমরা মনে করি এটা আন্ডারপাস হলে আমাদের জন্য খুবই ভালো হয়। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, যেমন একজন মুরব্বী অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হাসপাতালে নিয়ে চিকিৎসা পায় নাই, পরবর্তীতে পঙ্গুতে নিতে হয়েছে। এইখানে মনে করেন যে ফুটওভার ব্রিজটা যদি হয় মানুষের চলাচল করতে খুব সুবিধা হবে। গুরুত্বপূর্ণ এই সড়কের ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস তৈরি করার কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়ে জানতে চাওয়া হয় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের কাছে। কোন জায়গাটায় কি অবস্থা আমার কাউন্সিলররা বলছে, জনগণ বলছে, এলাকাবাসী যেখানে যেখানে বলে, আমি কিন্তু অনেক জায়গায় কিন্তু স্পিড টেবিল এবং ফুটওভার দুটো লাগিয়ে দিয়েছে। আমার কাছে বাজেট আছে, বাট আমরা মনে করি যে জায়গাটা লাগালে নগরবাসীর সুবিধা হবে অবশ্যই সেখানে লাগিয়ে দিব। ফুটওভার ব্রিজ ব্যবহারে অনেকের অনীহা প্রকাশ করেন বলে জানান মেয়র আতিক। মুয়াইন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মানে উন্নীত ও সবার কাছে গ্রহণযোগ্য করতেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কারো পরামর্শে নয়, আইন চূড়ান্ত হবে দেশীয় বাস্তবতার নিরিখে। শ্রম আইন নিয়ে আইএলও প্রতিনিধি দলের সঙ্গে 3 দিনের ধারাবাহিক বৈঠক শেষে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। আইনটির অধিকাংশ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থা সাধুবাদ জানিয়েছে দাবি করে আইনমন্ত্রী বলেন, তাদের পরামর্শ যৌক্তিক হলে নীতি নির্ধারকরা গ্রহণ করবে। তাদের যে বক্তব্য সেগুলি আমরা নোট করেছি এবং তাদের বক্তব্য আমরা সেখানে তুলে ধর এবং সেইখানে আলোচনার মাধ্যমে সেটা আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। টেকসই অনুশীলনের মাধ্যমে প্রবৃদ্ধির হটস্পট হিসেবে বাংলাদেশের আবির্ভাব হচ্ছে বলে জানালেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে 2 দিনের আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে তিনি কথা বলেন। অর্থনীতির সম্প্রসারণের ফলে চীন, জাপান, ভারত, কোরিয়ার মতো দেশের বিনিয়োগে আগ্রহ বাড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, গত 1 দশকে বাংলাদেশে গড়ে প্রায় 7% অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। বান্দরবানে কুকি চীনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, সংগঠনের 53 সদস্যের মধ্যে 49 জনই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। নতুন করে তারা সদস্য সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য কুকি চীনের কাছে পাঠাচ্ছে। বান্দরবনের কুকি চীনের সন্ত্রাসীদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত 3 সদস্যকে আমরা গ্রেপ্তার করি। নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের নেতা এবং সদস্যরা বিশ্বাস করে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধ হবে এবং এই বিশ্বাস করা হয় যে কোনো এক সময় দাজ্জালের নেতৃত্বে ভারতে যখন মুসলিম নিধনের বড় রকমের চেষ্টা করা হবে, তখন ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা দিতে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করবেন এবং তারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ অথবা গাজীদের মতো মর্যাদা নেকির মালিক হন বলে তারা বিশ্বাস করেন। গেল 19 বছর ধরে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের ভবন দখল করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা। পৌরসভাটি প্রতিষ্ঠার পর 2005 সালে পানি উন্নয়ন বোর্ড বরাবর শুধুমাত্র একটি আবেদন দিয়েই ভবন দখল করে নেয় কর্তৃপক্ষ। এরপর ভাড়া নেয়ার কিংবা ভাড়া দেওয়ার কোনো নজির নেই। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, শুরুর 5 বছর চুক্তি অনুযায়ী ভাড়া দিলেও পরবর্তী 14 বছর আর ভাড়া দেয়নি পৌর কর্তৃপক্ষ। চাঁদপুর থেকে মোহাম্মদ ফাহাদের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। প্রতিষ্ঠার প্রায় 1.5 যুগ পর তৃতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা। অথচ এই সময়ে এর সেবার মানে কোনো উন্নয়ন হয়নি। শহরের বেশিরভাগ রাস্তাই বেহাল, বাড়েনি ময়লা নিষ্কাশন ব্যবস্থা ও নাগরিক সুযোগ সুবিধা। এতে ক্ষুব্ধ পৌরবাসী। পৌরসভা প্রায় 2 যুগের কাছাকাছি হলো, কিন্তু আমরা মনে হয় একজন ভালো প্রতিনিধি এই পর্যন্ত পাই নাই। পৌরসভার যে বাতি তো নাই, পৌরসভার নাম আছে এখন খাবার নেই। পৌরসভার বিভিন্ন এলাকা এখন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে রাত্রিবেলায়। পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নত হয়েছে, অথচ এইটা পৌরসভার যোগ্য হয় না এখনো।
পৌরসভার কার্যক্রম পরিচালনা করার জন্য নিজস্ব ভবন নেই পৌর কর্তৃপক্ষের। 17 বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের দখলকৃত ভবনেই চলছে কার্যক্রম। মেটানো হয়নি চুক্তি অনুযায়ী ভবন ভাড়াও। 2010 সাল পর্যন্ত তারা বৈধভাবে ইজারা প্রদান করেছে, পরবর্তীতে ইজারা দিছে কিনা এটা আমরা আমাদের নথিপত্র দেখে আমরা বলতে পারবো। আর পাশাপাশি যদি ওনারা কোনো অবৈধ স্থাপনা করে থাকে আমরা আইনগত ব্যবস্থা নেব। সাবেক মেয়র জানালেন, পানি উন্নয়ন বোর্ডের 69% ভূমি বন্দোবস্তের আবেদন করা হয়েছে কয়েক বছর আগে। এ নিয়ে চিঠি চালাচালি হলেও বরাদ্দ মেলেনি এখনো। ফাইলটা দিয়েছি, যে ফাইলটা এই শুধু বাকি আছে, আপনি একটু যদি ওনাদের কাছে যান আমার মনে হয় জিনিসটা আমাদের দ্রুত হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য উনি কখনোই যান নাই। তারপরও আমি যে এখন মেয়র নাই, তারপরও কিন্তু আমি এ পর্যন্ত 2 বার আমি অফিসে গিয়েছি। তবে দীর্ঘদিন দখলে থাকায় নিজেদেরকে দখল সূত্রের মালিক দাবি করলেও পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত জায়গা বরাদ্দ পাওয়ার ব্যাপারে আশাবাদী বর্তমান মেয়র। আমাদের স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী এই দিকে একটু দৃষ্টি দিবেন এবং পানি উন্নয়ন বোর্ড যথাযথভাবে আমাদের দরখাস্তের আবেদনের মূল্যায়ন করবেন। 2005 সালের 1 সেপ্টেম্বর 19.75 বর্গ কিলোমিটার নিয়ে গঠিত হয় ফরিদগঞ্জ পৌরসভা, যা আগে 3য় শ্রেণীর হলেও বর্তমানে কাগজে কলমে 1ম শ্রেণীর পৌরসভা। জেসমিন আলম, মোহনা সংবাদ। গোপালগঞ্জ শহরের বেসিক শিল্পনগরীর ব্যস্ততম সেতুটি ভেঙে যাওয়ার সপ্তাহ পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এরই মধ্যে যান ও জনচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন শিল্পনগরীর ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তবে দ্রুততম সময়ে এটি সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। গত 5 মে ভেঙে পড়ে গোপালগঞ্জ পৌর শহরের বিসিক শিল্পনগরীর ব্যস্ততম একটি সেতুর একাংশ। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় এতে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ। সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করে পশ্চিম গোপালগঞ্জ এলাকার 15 গ্রামের মানুষ সহ বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী ও মধুমতি পশ্চিম তীরের বাসিন্দারা। এটি বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এই ব্রিজ নষ্ট হওয়ার কারণে হয় ওই পাশের ওই বাজার ব্রিজ অথবা লঞ্চঘাট ব্রিজ ঘুরতে হচ্ছে। ব্রিজটা ভাঙে যাওয়ার পরে যদি ঘুরে আসা লাগতেছে, একটু মেলা কষ্ট হচ্ছে। ব্রিজটা ভাঙার কারণে গাড়ি ঘোড়া এই পাশে আসতে পারতেছে না, আমাদের প্রচুর অসুবিধা হয়। এই রাস্তা বন্ধ থাকলে তো আমাদের সমস্যা বেশি হয়। এলাকার যে লোকজন এরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বৃষ্টির কারণে। এই ব্রিজটা অতি দ্রুত মেরামত করা হোক। সেতুটি পরিদর্শন শেষে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে পৌরসভা ও এলজিইডি কর্তৃপক্ষ। ব্রিজের ছোট একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা অচিরেই আমরা এবং পৌরসভা 2 গ্রুপ আলোচনা করে আমরা টেকনিক্যালি উনাদেরকে সহায়তা দিব এবং উনারা সহ এটা আমরা দ্রুত এই সংস্কার করে দিব। কিভাবে যত দ্রুত তার সহিত এটাকে মানে প্রতিকার করা যায় বা সংস্কার করা যায়, সংস্কার করে এই ব্রিজটা যাতে আমরা দ্রুত খুলে দিতে পারি জনসাধারণের স্বার্থে, আমরা সেই উদ্যোগ জরুরি ভিত্তিতে গ্রহণ করতেছি। 2012 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 83 ফুট দীর্ঘ ও 37 ফুট প্রশস্ত সেতুটি নির্মাণ করে এলজিইডি। আফরিন পপি, মোহনা সংবাদ। সম্পূর্ণ বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা সুবিধা নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল OnePlus মোবাইল ফোন। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে তৈরি করা এই ব্র্যান্ডের স্মার্টফোন নর্ড N30 SE 5G উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে এই ফোন ব্যবহারকারীর জন্য বিক্রয় পরবর্তী সেবা, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে OnePlus। প্রথম পর্যায়ে সারা দেশের 35টি স্থানে মিলবে যাবতীয় সেবা। খেলার খবর ক্রিকেট। শান্তকে অধিনায়ক ও তাসকিনকে ডেপুটি করে টি20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। মঙ্গলবার দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দলে জায়গা হয়নি সাইফুদ্দিন ও মিরাজের। রিজার্ভ রাখা হয়েছে হাসান মাহমুদ ও আফিফ হোসেনকে। প্রথমবার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছেন তানভীর জাকের, রিশাদ, তানজিম ও তানজিদ। সাইবন মোমিন পল্লবকে সঙ্গে নিয়ে কাজী পাপ্পুর রিপোর্ট।
টি-20 বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। বাংলাদেশ কবে দল ঘোষণা করবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট প্রেমীদের মনে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শান্তর নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। तंजीद हसन तमीम, सकीब अल हसन, मोहम्मद ताहिर रिजाई, महमूदुल्लाह रियाद। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন পেসার তাসকিন আহমেদ। চোট কতটা মারাত্মক তা নিয়ে সঠিক কোনো তথ্য দেয়নি বিসিবি। তবে ঘোষিত দলে ঠিকই নাম আছে তার, শুধু দলে আছে তা নয়, তাকে দেওয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। দলের আস্থার যে জায়গাটা ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তিনি কোনো কারণে না খেলেন, তো তার জায়গায় নিশ্চয়ই কাউকে সেই পদটি কিংবা সেই দায়িত্বটি দেওয়া হবে। বিশ্বকাপে নিজেদের পরিকল্পনার কথাও জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাউথ আফ্রিকার সঙ্গেও যে তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না। আমাদের সঙ্গে তাদের একটা ব্যবধান আছে, সেই ব্যবধানটা হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করে সেটাকে মেকআপ করতে হবে। ফর্মের ঘাটতি তো অনেক বেশি, বাস্তব সত্যি এই মুহূর্তে যেটা আমাদেরকে পুনরুদ্ধারের জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে। যুক্তরাষ্ট্রের ডালাসে আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দল ঘোষণার পর টি-20 বিশ্বকাপে কতদূর এগোতে পারবে বাংলাদেশ দল তা নিয়ে চলছে পর্যালোচনা। বিশ্লেষকদের মতে দলে এখনও রয়েছে অনেক দুর্বলতা, ফলে আসরে ভালো কিছু করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জিতলেও অনেক অসঙ্গতি ফুটে উঠেছে বাংলাদেশ দলে। বিশ্বকাপের জন্য ঘোষিত দল নিয়েও চলছে পর্যালোচনা। টি-20 ফরম্যাটে বাংলাদেশ দলের দুর্বলতার জায়গা চিহ্নিত করেছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বর্তমান পারফরমেন্স বিবেচনায় লিটন ও সৌম্যের থাকাটা কতটা যুক্তিযুক্ত এবং সাইফুদ্দিন ও মিরাজকে না রাখাও প্রশ্নবিদ্ধ। সো এই দুইজনের একজনে থাকলো না দলে। সো আমার মনে হয় যে এখন যখন দলটা গঠন করা হবে, দলের টেইলে আমরা হয়তো কিছু দুর্বলতা দেখতে পারি। এদিকে বিশ্বকাপে অংশগ্রহণটাই আসল এমন মনোভাব থেকে বের হয়ে না আসলে কখনোই ভালো করা সম্ভব নয় বলে মনে করেন সিনিয়র সাংবাদিক এম কায়সার। আমরা এখন পর্যন্ত বিশ্বকাপে কিন্তু শুধুমাত্র অংশগ্রহণকারী একটা দল হিসাবে টিকে রয়েছি। এই ট্যাগ থেকে আমরা যতদিন না বেরোতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আপনি বড় কোনো বৈশ্বিক আসরে সাফল্য পাবেন না। টি-20 খেলার মতো কোনো ক্রিকেটার এখনো বাংলাদেশে নেই বলে মনে করেন আরেক সিনিয়র সাংবাদিক সিকান্দার আলী। 2006 সাল থেকে আমরা যখন টি-20 খেলছি, আজ অবধি আমরা কিন্তু এটা বুঝতে পারিনি যে টি-20 গেমটা কিভাবে খেলবে। তারপরও বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ, এমনটাই আশা সবার। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ম্যারাথন প্রথমবারের মতো পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা ম্যারাথন। আগামী 7 জুন ভোর 5টায় রাজধানীর হাতিরঝিলে ম্যারাথন অনুষ্ঠিত হবে। ডিএমপির মিডিয়া সেন্টারে জয় বাংলা ম্যারাথনের ওয়েবসাইট উদ্বোধনকালে একথা জানান বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। হাফ ম্যারাথন প্রতিযোগিতায় 4টি ক্যাটাগরিতে মোট 5000 প্রতিযোগী অংশ নেবে বলে জানান তিনি। বাংলা যে ম্যারাথন, এই ম্যারাথনটি আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি একটি স্লোগান নিয়ে, সেটি হলো জয় বাংলা বলে আগে বাড়ো। আমরা এই স্লোগানটি নিয়ে আমাদের এই ম্যারাথন আমাদের অংশগ্রহণ করবে, যেটি আমাদের এই কমিটির সভাপতি আসাদ সাহেব বলেছেন যে 5000 পর্যন্ত আমরা রেখেছি, কারণ হাতিরঝিলের বেশি হয়তো লোকার সমাগম করানো আমাদের যাবে না। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আর একবার। সোমালিয়ায় জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর মাতৃভূমিতে 23 নাবিক। চট্টগ্রাম বন্দরে বর্ণাঢ্য সংবর্ধনা, স্বজনদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দুদিনের সফরে ঢাকায় ডোনাল্ড ট্রু, বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক। মার্কিন দূতকে দাওয়াত দিয়ে আনা হয়নি বললেন কাদের।
ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থেকেও পর্যাপ্ত তহবিল পাচ্ছে না বাংলাদেশ, ক্ষতিপূরণ বরাদ্দদাতা সংস্থার দুর্নীতিকে দায়ী করছে টিআইবি। এবং ফুটওভার ব্রিজের অভাবে গোলচক্কর থেকে মিরপুর 12 সড়ক পারাপারে ভোগান্তি, অহরহ ঘটছে দুর্ঘটনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য